দ্রোহের অনল আর অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানানো হলো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো তাকে। তার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা রূপ নেয় জনস্রোতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদ সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন জানাজায়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদি বেঁচে থাকবেন সব বাংলাদেশের বুকে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, নতুন বাংলাদেশে তারুণ্যের কণ্ঠস্বর ওসমান হাদির জানাজায় জনস্রোত। সারা দেশ থেকে ছুটে আসা ঢল প্রমাণ করে নিজের কীর্তি দিয়ে কিভাবে হাদি জয় করেছিল মানুষের মন। দুপুর 2টায় জানাজা, তার আগেই কানায় কানায় ভরে যায় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর প্রধানরা অংশ নেন জানাজায়। 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানপল্টনের বক্স কালভার্ট রোডে হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। দেশে চিকিৎসা দেওয়ার পর 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয় হাদিকে। সেখানে বৃহস্পতিবার মৃত্যু হয় তার। শুক্রবার হাদির মরদেহ আনা হয় ঢাকায়। লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। হাদির এমন মৃত্যুতে শোক ছড়িয়ে পড়ে দেশব্যাপী। শনিবার পালন করা হয় রাষ্ট্রীয় শোক দিবস। আসিফ খান, ডিবিসি নিউজ। হাদি কখনো হারিয়ে যাবে না, বরং বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে হাদিকে বুকে ধারণ করে রাখবে। হাদির চিন্তা ও আদর্শকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে সেই শপথই করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে হাজির হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। এ সময় হাদির স্মরণে দেয়া ভাষণে তিনি বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার চেতনাকে ধারণ করে তা বাস্তবায়নের শপথ নিতে এসেছেন। প্রিয় ওসমান হাদি, তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদিকে কেবল দেশের মানুষই নয়, বরং সারা বিশ্ব থেকে স্মরণ করছে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তিনি বলেন, কিভাবে মানুষের মন জয় করতে হয় তা শিখিয়ে দিয়ে গেছেন ওসমান হাদি। কিভাবে বিনীত হয়ে মানুষের কাছে গিয়ে রাজনীতি করতে হয় সে শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। শহীদ ওসমান হাদির দেশপ্রেমের শিক্ষা মতাদর্শকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার শপথ করেন তিনি। তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষের ঢল নামে। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন তারা। প্রতিবাদী কণ্ঠে জেগে ওঠে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যয়। এক তরুণ রাজনীতিবিদের গল্প শুরু হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অন্যায়ের বিরুদ্ধে সদা অগ্রসর শরীফ ওসমান বিন হাদি। ঝালকাঠির নলছিটির এই প্রতিবাদী কণ্ঠস্বর খুব অল্প দিনেই মধ্যমণি হয়ে ওঠেন ইনকিলাব মঞ্চের। তাই তরুণ এই বিদ্রোহীকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় যুক্ত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ। বাড়িতে থাকতে এক বিন্দু পরিমাণে ইচ্ছা হচ্ছিল না যে হাদি ভাইয়ের শেষ বিদায়টা যেন ঢাকাতে এসে ওনার জানাজার মাধ্যমে ওনার বিদায়টা যেন দিতে পারি। আমার মনের মতো তার কথাগুলো প্রত্যেকটা আন্তরে লাগছে। দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
হাদি খুনিকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে, তাদের সবার আমরা বিচার চাই। যদি ওই হত্যার বিচার না হয় তাহলে আর কখনো এই দেশে শরীফ ওসমান হাদি জন্ম নিবে না। ছোট ছোট দলে ভাগ হয়ে স্লোগান দেন নিজেদের মতো, জানান গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শরীফ ওসমান বিন হাদি আর নেই, এই নির্মম সত্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি। হাদিশূন্য বাড়িতে ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। আমাদের আপন বলতে কেউ রইল না মা। সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির একটি সাধারণ পরিবারে ১৯৯৩ সালে জন্ম নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। ২০০০ সালে নেসারাবাদ NS কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ভর্তি হন হাদি। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ২০০৯ সালে আলিম শেষ করেন। জেলা পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেন। পরে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ভাই এমন একটা মানুষ ছিলেন যিনি ইনসাফের যে বিষয়টা আছে সেক্ষেত্রে তিনি সর্বদাই ছিলেন আপোষহীন। স্বজনদের পাশাপাশি গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীদের কাছে হাদি শুধু একটি নাম নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে আধিপত্যবাদ বিরোধী নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে আছেন। ওই সময় থেকেই ভয়াবহ স্লোগান ছিল, যেটা বক্তৃতা বলেন, আবৃত্তি বলেন। ওই ছোটবেলা থেকেই অনেক এক্সপার্ট ছিল এই বিষয়গুলোতে এবং অনেক মেধাবী ছাত্র ছিল। ছোট থেকেই সে আমার এক ব্যক্তিত্ব সম্পন্ন ছাত্র ছিল। যতদিন এই পৃথিবী থেকে ততদিন আমরা ওসমান হাদিকে স্মরণ করব। মৃত্যুর খবর শুনে চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির গ্রামের বাড়িতে। শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ রয়ে গেছে গ্রামবাসীর। এদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুরে হাদির শ্বশুরবাড়ির এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয় স্বজন ছাড়াও প্রতিবেশীরাও ছুটে যাচ্ছেন শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। সবাই চাইছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীর সঠিক বিচার। আমরা খুব শোকাহত, এর যেন বিচার, সুষ্ঠু বিচার আমরা পাইতে পারি, এইটাই আমরা সরকারের কাছে আবেদন। তার এই জীবনের বিনিময়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য, তার আদর্শকে লালন করার জন্য জাতির কাছে আমার প্রত্যাশা, আমরা সকলেই যেন ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করি। ঘাতকের বুলেট বিপ্লবী শরীফ ওসমান বিন হাদিকে কেড়ে নিলেও তিনি হাজার বছর বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থেকে ১৫ দিন পর লন্ডন গেলেন ডাক্তার জুবাইদা রহমান। আবার ঢাকায় ফিরবেন ২৫শে ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে। শনিবার সকাল ৭টার পরে ধানমন্ডিতে বাবার বাড়ি থেকে ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ২৫শে ডিসেম্বর স্বামী তারেক রহমান ও তাদের মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসবেন জুবাইদা রহমান। বাড়ির শীর্ষে কিন্তু একজন ওয়াইফ, অর্থাৎ একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ ২৫ তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৮টা ৪০ লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত ৫ই ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদিকে শায়িত করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। দর্শক, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অব্যাহত জনতার বিক্ষোভ। এ নিয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। ওসমান হাদির মৃত্যুতে নতুন কোনো ঘোষণা এসেছে কিনা জানাবেন আমাদের। তন্নি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকলাব মঞ্চের সমন্বয়ক
মুখ্য সমন্বয়ক উসমান হাদির মৃত্যুতে হচ্ছে এই তার হত্যার প্রতিবাদে কিন্তু হচ্ছে গত 3 দিন ধরে এই শাহবাগ চত্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আন্দোলন করে আসছিলেন। আজকে কিন্তু ওসমান হাদির জানাজা শেষে কিন্তু 3:05 দিকে শাহবাগ চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু ওসমান হাদির মরদেহকে সমাহিত করা হয়েছে। যেসব জনতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাহবাগ চত্বরে এসেছেন তার জানাজায় অংশ নিতে, তারা কিন্তু জানাজায় অংশ নিয়ে কিন্তু তারা জানাজা শেষে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন এবং জড়ো হওয়ার পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা এই হত্যাকাণ্ডের পেছনে তারা জড়িত এবং অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা সব বিষয় নিয়ে এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং খুনি তাকে যারা হত্যা করেছেন তাদেরকে আপনার দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি করছেন এবং তারা বলছেন যে এই খুনিরা খুন করে দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছে, সেখান থেকে এতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কথাও তারা কিন্তু দাবি করছেন এবং তারা কিন্তু এই সব তাদের এই যে অবস্থান কর্মসূচি থেকে তারা যে এখন পর্যন্ত অবস্থান করছেন সেখান থেকে তারা হচ্ছে অবস্থান করে বহু দাবি তুলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। একটু কিন্তু বলে রাখি এই ডিসেম্বরের 12 তারিখ শুক্রবার উসমান হাদি যেহেতু হচ্ছে ঢাকা 8 আসন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন, তিনি তার জনসংযোগ করছিলেন। জনসংযোগ থেকে অন্য স্থানে যাওয়ার পথে কিন্তু দুইজন মোটরসাইকেল আরোহী তারা কিন্তু তাকে এই রিকশায় গুলি করে তাকে আহত করেন। তারপর কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে তার একটি প্রাথমিক অপারেশন করার পর তাকে কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হসপিটালে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কিন্তু তাকে সিঙ্গাপুর নেওয়া হলে 18 তারিখ রাত 10:45 দিকে তাকে কিন্তু সেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তারপরে শুক্রবার আর 19 তারিখ কিন্তু তাকে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। সন্ধ্যা 6:30 দিকে তার মরদেহ কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়। তারপর তার মরদেহ রাখা হয় হৃদরোগ ইনস্টিটিউটের হচ্ছে হিমঘরে। সেখান থেকে আজকে সকালে সব কিছুর আনুষ্ঠানিকতা শেষে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তার মরদেহ সরাসরি নিয়ে আসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে, সেখানে কিন্তু তাকে সমাহিত করা হয়েছে বা তিনি শেষ নিঃশ্বাস এবং তার এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সারা দেশে এক ধরনের শোকের মাতম ছড়িয়ে পড়ে এবং সেই থেকে আছে তারপর জানা যায় কিন্তু আজকে দেশের সারা দেশ থেকে লাখো মানুষ তার এই জানাজায় অংশ নিয়েছেন। সেই জানাজায় যারা অংশ নিয়েছেন সেই সব মানুষ কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউ বা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এখন মিছিল নিয়ে এসেছেন কিন্তু এই শাহবাগ চত্বর, যেটা কি গতকালকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে, সেইখানে কিন্তু তারা সমবেত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটি ওসমান হাদির যে আখরিক কফিন একটি কিন্তু এখানে নিয়ে আসছেন, যেখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, যেহেতু এখানে তাদের হাদির মরদেহ তারা এখানে রাখতে পারেননি, সেক্ষেত্রে তারা একটি কফিন নিয়ে আসেন। এই কফিনটিকে তারা এখানে সামনে নিয়ে আসবেন। এরপরে কিন্তু তারা একটি দোয়া আমরা যতটুকু জানতে পেরেছি তারা একটি এই হাদির যে দাফনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে এখানে একটি দোয়া হবে। দোয়ার পর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত যে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবার মুখে কিন্তু আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই হত্যায় যারা জড়িত এবং বিভিন্ন পত্র পত্রিকায় গণমাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সহিত যে যাদেরকে তাদের চেহারা চিহ্নিত করেছেন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের ছবিও প্রকাশ হয়েছে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে ধরিয়ে দিতে পারলে এক ধরনের পুরস্কারও ঘোষণা করা হয়েছে এবং যারা এই যে আজকে হাদির মৃত্যুর হত্যার ঘটনার প্রতিবাদে যারা এখানে সমবেত হয়েছেন তারা বলছেন আসামিরা কিভাবে এত দ্রুত সময়ের মধ্যে পালিয়ে গেল বা এতে কার গাফিলতি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতি রয়েছে কিনা, সব দাবিও কিন্তু তারা
তারা তুলেছেন এবং তারা বারবার একটি শব্দই বলছেন, যেহেতু এত দ্রুত কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেলেন, এতে আইনশৃঙ্খলা বাহিনীরও ঘাটতি রয়েছে। এজন্য যারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন কিভাবে বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশে গেল, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে দাবি তুলেছেন যে তাদের যারা এর সঙ্গে জড়িত রয়েছে সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি কিন্তু গত 3 দিন ধরে তারা করে যাচ্ছেন। যেদিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাতের দিকে যখন ওসমান হাদির মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে বা ঘোষণা আসার পরপরই কিন্তু তারা কিন্তু এই শাহবাগে এসে জড়ো হন দিয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি সেদিন থেকেই পালন করছিলেন। পরপর 3 দিন তারা এই শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করেছেন এবং তারা তাদের দাবি দাওয়া তুলেছেন এবং তারা কিন্তু একটি দাবি বারবার বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ওসমান হাদির এই হত্যাকারীদেরকে বিচারের দেশে ফিরিয়ে না এনে বিচার যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা যতটুকু ধারণা করতে পারছি যে ওসমান হাদির দাফন সম্পূর্ণ হওয়ার পর কিন্তু এখানে একটি দোয়া মাহফিল করার কথা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগ চত্বরে কিন্তু যে সারা বাংলাদেশ থেকে যারা এই হাদির এই স্মরণে এসেছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং যতদূর চোখ যায় দেখবেন মানুষ আর মানুষ তা এই হাদির স্মরণে কিন্তু আজকে এই স্থানটিতে সমবেত হয়েছেন এবং অনেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, বিভিন্ন দলের পতাকা নিয়ে এখানে কিন্তু আজকে কিন্তু একটি বিষয় লক্ষ্য করেন যে এই হাদির স্মরণে এখানে দল বল নির্বিশেষে সাধারণ মানুষ কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু তাদের মুখে একটাই ধ্বনি, সবাই হাদির স্মৃতিচারণও কিন্তু তারা এখানে করছেন। এবং যদি বলে রাখি যে জুলাই অভ্যুত্থানে হাদি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা এবং তিনি কিন্তু 5ই আগস্টে নতুন বাংলাদেশ হওয়ার পরও কিন্তু তিনি 5ই আগস্টের পরও কিন্তু তিনি তার যে লড়াই করে গিয়েছেন, অন্যায় অত্যাচার সবকিছুর অন্যায়ের অত্যাচারের কিন্তু প্রতিবাদ কিন্তু প্রতিনিয়ত তিনি করে গিয়েছেন। আমরা যতটুকু দেখেছি যে টিএসসি, মধুর ক্যান্টিন প্রায় সময় কিন্তু হাদি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতেন, বিভিন্ন কথা বলতেন এবং তার কথা মানুষ কিন্তু বিভিন্নভাবে শুনতেন। তিনি কিন্তু বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে শুধু তার একটাই কথা যে স্বাধীন বাংলাদেশে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে, সেই জিনিসটি নিয়ে তিনি কাজ করে গিয়েছেন। তিনি কিন্তু বারবার একটি শব্দই বলতেন যে আমি মারা গেলে আমার মতো আরো কয়েকশো হাদি কিন্তু তৈরি হবে। সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। হাদিকে যারা হত্যা করলেও কিন্তু এই যে আজকে কিন্তু এখানে কিন্তু দেখেন হাদির জন্য যে সমবেত হয়েছে লাখো মানুষ, সবার কণ্ঠেই একই কথা যে আমরা সবাই হাদি হব। তো যে হাদির যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো যাতে তারা সবাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু করতে পারেন, তারা কিন্তু এটাই বলছেন। এবং আরেকটি বিষয় যে সবার মুখে কিন্তু বলছেন যে হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এই দাবিটি কিন্তু করছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে এই শাহবাগ চত্বর এলাকায় যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বসে কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন এবং এখানে তারা কিন্তু বারবার বলছেন যে আসামিরা তারা যে হাদিকে যারা হত্যা করেছে তারা কিন্তু পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে এবং তারা এখানে কিন্তু সকাল থেকে অনেক কিছুই বলেছেন যে এই যে ভারত থেকে এই আসামিদের বা যারা হত্যা করেছে হাদিকে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে না আনতে পারলে বা তাদের বিচারের আওতায় নিয়ে না আসা হলে তারা কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন। আমরা এখানে যারা আসছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কি দাবি করছেন অনুষ্ঠানে। এই যে আপনারা তো এখানে সমবেত হয়েছেন, আপনারা কি দাবি নিয়ে সমবেত হয়েছেন, কি দাবি চাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে হাদির যে খুনি তার প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একজন খুনি এই দেশ থেকে চলে যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কি কাজ? এই দেশের জনগণ ট্যাক্স দিয়ে এদেরকে কেন বেতন ভাতা দেয়? একজন খুনি দেশ থেকে পালিয়ে যাবে তাহলে এরা বর্ডার ঘাটে তারা কি করছে? আমরা হাদির যে খুনি তার সর্বোচ্চ কেসাস দাবি করছি,
তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এবং যে চত্বরে দাঁড়িয়ে আছি, এই চত্বরের নাম যদিও শাহবাগ চত্বর বলা হতো, আমাদের দাবি এটাকে হাদি চত্বর হিসেবে নামকরণ করতে হবে। আমরা হাদি চত্বরে এখন দাঁড়িয়ে আছি এবং হাদি ভাই যদিও শহীদ হয়েছেন, তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবসময় লড়াই করে গেছেন এবং শেষ পর্যন্ত তিনি আর যান পর্যন্ত এই রাস্তায় দিয়ে দিয়েছে। এক হাদি চলে গেলেও আমরা লক্ষ হাদি এখনো আছি জীবিত, আমরা লড়তে থাকবো। হাদির মতো জীবন দিলেও এই দেশে কোনো স্বৈরাচারের নতুন ভাবে আবির্ভাব হতে দিব না। কোনো স্বৈরাচার হয়ে উঠলেও তার পতন ঘটিয়ে ছাড়বো আমরা। এই হাদি আমাদেরকে শিখিয়েছে যে ইনসাফের পথে থাকো, সত্যের পথে থাকো, কখনো বাতিলের সাথে আপোষ করো না, অন্যায়ের সাথে আপোষ করো না। সেটা দেখে আমরা আমাদের মধ্যে স্পৃহা জাগছে, আমরা সত্য মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পথে থাকবো। এবং এই যে ভারত যারা আমাদের খুনিদেরকে আশ্রয় প্রদান করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। হাদির হত্যাকাণ্ডে সরকারের কোনো গাফিলতি আছে কিনা, আসামি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি রয়েছে কিনা? অবশ্যই সরকারের গাফলতি, এটা তো আমরা সহজভাবে বুঝতে পারছি। এই সরকার আমার কাছে মনে হইতেছে একটা ঘুমন্ত বিড়ালের মতো। সে দেশের একজন মানুষ, সাধারণ মানুষও সে তার জানের নিরাপত্তা পাচ্ছে না। এত বড় একটা খুন হয়ে গেল, অথচ তার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। সে একটা এমনি মোবাইলে কে কি কথা কয় এটা পর্যন্ত ধরতে পারে, অথচ একটা খুনিকে ধরার ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ নাই। তো শুনছিলেন তন্নি যে এখানে যে সাধারণ যে জনতারা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই হাদির হত্যাকারীদের কিন্তু সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এখন যারা এখানে সমবেত হয়েছেন তারা কিন্তু আসরের নামাজ আদায় করবেন, তারা সে আসরের নামাজ আদায় করার জন্য তারা সারিবদ্ধ হচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছেন বা অবস্থান কর্মসূচি পালন করছেন বর্তমান, তারা কিন্তু আসরের নামাজ আদায় করবেন, তারপরে হয়তোবা একটি মুনাজাত করবেন। মুনাজাত শেষে কিন্তু তারা হয়তোবা পরবর্তী কর্মসূচি কি হবে বা কি ঘোষণা দিবেন সেটির অপেক্ষায় আমরা আছি, এবং সেটি যতক্ষণ না নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এখানে যারা আছেন, যে হাদি শহীদ ওসমান হাদি যে তার দাপন সম্পন্ন হয়েছে, তার যে রেখে যাওয়া কাজগুলো এখানে যারা এসেছেন তারা কিন্তু সেই রেখে যাওয়া কাজগুলো এখান থেকেই নতুন করে শুরু করবেন। তিনি যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তিনি যে মানুষের সমান অধিকারের জন্য কাজ করেছেন, তিনি যে মানুষের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় কথা বলেছেন, এখানে যারা সমবেত হয়েছেন তারা সবাই কিন্তু এই একই কথা বলছেন যে হাদির যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো যাতে দ্রুত তারা আবারও এখান থেকে চালিয়ে যাবেন, যাতে হাদি এই পৃথিবী থেকে চলে গেছে তাতে কি হয়েছে, তার যে ছায়াটি রয়েছে সেটি সবার মাঝে, এখানে যারা উপস্থিত রয়েছেন সবার মাঝে তা এক একজন হাদি হিসেবে তৈরি হবেন এবং হাদির যে কাজগুলো রয়েছে তারা কিন্তু করবেন। আমরা যদি আরেকটু বলে রাখি যে এই 12ই ডিসেম্বর হাদি যেহেতু ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন, শুধু যে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র নন, তিনি কিন্তু ঢাকা 8 আসনের একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তিনি কিন্তু তার নির্বাচনী প্রচার প্রচারণাও করছিলেন। 12ই ডিসেম্বর কিন্তু তিনি প্রচার প্রচারণা করে রিক্সা যোগে অন্য স্থানে যাওয়ার পথে কিন্তু দুইজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করে। গুলি করে তারপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাৎক্ষণিক তার কিন্তু একটি অপারেশন করা হয়। অপারেশন করা হলে তাকে আইসিইউতে সাপোর্ট প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তাকে ওখানে রাখার পরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর রাত 9:55 দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর কিন্তু তাকে গতকাল সন্ধ্যা 6:30 দিকে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। তারপর কিন্তু সেখান থেকে এয়ারপোর্ট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, সেখানে হিমঘরে রাখা হয়। আজ সকালে কিন্তু তার মরদেহের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে দুপুর 2টা বা 2:30 নাগাদ তার
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। সেখান থেকে সেই জানাজায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লাখো জনতা কিন্তু তার জানাজায় অংশ নিয়েছেন এবং সেখানে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, সারা দেশ থেকে তার স্মরণে তাকে শ্রদ্ধা নিবেদন করতে, তার প্রতি ভালোবাসায় সারা বাংলাদেশ থেকে প্রায় লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে কিন্তু তার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে, সেখানে কিন্তু মানিক মিয়া এভিনিউ থেকে তার মরদেহ সরাসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম এর সমাধির পাশে নিয়ে আসা হয়। আর পর 3:05 দিকে হচ্ছে মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হলে তারপর কিন্তু তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কিন্তু যারা তার জানাজায় অংশ নিতে সারা বাংলাদেশ থেকে এই ঢাকায় এসেছেন, মানিক মিয়া এভিনিউর যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যারা জানাজায় অংশ নিয়েছেন, তারা সেখান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে এই শাহবাগ চত্বর, যেটিকে তারা গতকাল যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ঘোষণা দিয়েছেন শহীদ হাদি চত্বর, সেখানে তারা সমবেত হয়ে তারা বিভিন্ন স্লোগান, বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন এবং সেখান থেকে এখন কিন্তু তারা এই আসরের নামাজ আদায় করছেন। এই নামাজ শেষে তারা একটি মুনাজাত হাদির প্রতি একটি মুনাজাত করবেন। সেই নাম শেষে আমরা তার পরবর্তীতে এই মুনাজাত শেষে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা দেখছেন এখন যারা এখানে অবস্থান করছেন বা এখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা বা সারা দেশ থেকে আসা হাদির প্রতি ভালোবাসার স্মরণে যারা এসেছেন, তারা কিন্তু এখানে নামাজ আদায় করছেন, আসরের নামাজ, এবং সেই নামাজ শেষে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি একটি দোয়ার আয়োজন মোনাজাত হবে। সেই মোনাজাতে কিন্তু হাদির প্রতি যা দোয়া করা হবে এবং তার সাথে তার যে কাজগুলো কিভাবে সম্ভব সে বিষয়ে সব কিছু নিয়েই হচ্ছে হাদি যাতে জান্নাতবাসী হন সেই বিষয় নিয়েও দোয়া করা হবে এখানে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা দেখেছি হচ্ছে আপনার হাদির যে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন, বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন, জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত হয়েছেন, যত সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবাই কিন্তু তার এই জানাজায় কিন্তু অংশ নিয়েছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, সহ ধর্ম উপদেষ্টা বক্তব্য রেখেছেন, অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা আছে তারাও কিন্তু বক্তব্য রেখেছেন। সবাই কিন্তু একটি কথা বলেছেন, সবার মুখের কথা বক্তব্যে উঠে এসেছে যে হাদির যে রেখে যাওয়া কাজগুলো আছে সবাই যাতে করতে পারেন। এবং আরেকটি বিষয় যে এখানে গত 2 দিন থেকে যেহেতু হাদির হত্যার প্রতিবাদে যারা অংশগ্রহণ করেছেন, এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন, তারা কিন্তু বারবার তারা একটি কথাই বলেছেন যে এখানে এই যে হাদিকে যারা হত্যা করেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হাদি যেহেতু একজন জুলাই যোদ্ধা ছিলেন এবং যেহেতু জুলাই যোদ্ধা ছিলেন, তাকে নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এরকম যদি রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে যারা যোদ্ধা রয়েছেন বা বিভিন্ন সাধারণ মানুষ রয়েছেন তাদেরও এক ধরনের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে। যেহেতু হাদি একজন পাবলিক ফিগার হয়ে উঠেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় কিন্তু হাদি উপস্থিত হয়েছেন বা তিনি বিভিন্ন ধরনের ইয়াতে অংশগ্রহণ করেছেন। এবং হাদি শুধু যে বাংলাদেশেরই একজন পাবলিক। 13 ডিসেম্বর সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার বেলা 11টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহ আনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মৃতদেহ গ্রহণ করেন। রবিবার ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। সবশেষ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। দেয়া হবে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদা। উল্লেখ্য, উক্ত সন্ত্রাসী ড্রোন হামলায় 6 জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি 9 জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে 8 জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।
মুক্তিবাহিনীর উপপ্রধান বিমান বাহিনীর সাবেক প্রধান একে খন্দকার বীর উত্তমের জীবনাবসান ঘটেছে। শনিবার সকালে ৯৫ বছর বয়সে রাজধানীতে মৃত্যু হয় ৭১-এর এই বীর সেনানীর। মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান কর্নেল ওসমানীর অনুপস্থিতিতে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন একে খন্দকার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিব। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।